প্রতাপ, আমি বললাম তলোয়ার নিচে রাখো। আপনি কাঁদছেন কেন ছোট মাতা? কারণ তুমি জানো না যে তুমি কি করেছো। কিন্তু ছোট মাতা, মাতা যে বলে। কুমার প্রতাপ, তোমাকে আমার দিব্যি, এ ঘরে যা কিছু ঘটেছে সেই ব্যাপারে তুমি কাউকে কিচ্ছু বলবে না। যদি কোনোভাবে তোমার পিতা জানতে পারেন তাহলে কেউ ওনার ক্রোধ শান্ত করতে পারবে না। কিন্তু মাতা, তোমাকে আমার দিব্যি, কথা দাও যে তুমি কাউকে কিচ্ছু বলবে না। আমি কথা দিচ্ছি ছোট মাতা, আমি কাউকে কিচ্ছু বলবো না। চলো কিছু খেয়ে নেবে। দুদিন ধরে তুমি কিছু খাওনি তো, তাই তুমি বুঝতে পারছো না যে তুমি কতটা ভাবুক হয়ে গেছো। চলো, যা মনে চায় খাও, আমি নিজে হাতে খাইয়ে দিচ্ছি। দাঁড়াও কুমার প্রতাপ, এবার আমাকে তোমায় তোমার দৈনিক নিয়মও মনে করিয়ে দিতে হবে। প্রতাপ, তুমি কি এত সহজেই তোমার নিত্যকর্মের অনুশাসনও ভুলে যাচ্ছ? দিদি, কি করেছে কুমার প্রতাপ? দুদিন ধরে ও কিছু খায়নি, আমি খাচ্ছিলাম তাই ওকে নিয়ে এসেছি। ছোট রানী, প্রতাপ খুব ভালো করেই জানে যে আমি কি বলেছি আর কেন বলেছি। ছোট মাতা, অনর্থ করে ফেলছিলাম আমি। এখনই নিত্যকর্ম শেষ করা উচিত। নিত্যকর্ম না করে আহার কি করে গ্রহণ করি? মাতা, মহারাজকে আমি এই প্রশ্ন এই জন্যই করেছিলাম কারণ আমি জানতে চাইছিলাম যে পিতৃদেবের মতো একজন প্রতাপশালী রাজা ধর্ম কেন পালন করতে পারলেন না। শামস খান রাজসভায় দাঁড়িয়ে সবার সামনে পিতৃদেবকে অপমান করছিল, তাও মহারাজ কেন তাকে উচিত জবাব দিচ্ছিলেন না? মাতা, একটা প্রশ্ন করব তোমাকে, এই নিত্য পুজো করাটা কি তোমার ধর্ম? নিশ্চয়ই মাতা। তাহলে কাল কেন পুজো করনি? আপনি তো জানেন মাতা, আমি দুদিন ধরে বন্দী ছিলাম। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করছি। আমরা সবাই জানতাম যে শামস খানের তাঁবুতে ওর সৈনিকদের সঙ্গে ঝগড়া কুমার শক্তি শুরু করেছিল। তাও তোমায় যখন জিজ্ঞাসা করা হলো তখন সমস্ত দোষ নিজের ওপরে কেন নিলে? ওইখানে সব কিছু সত্য বলাটা তোমার কি ধর্ম ছিল না? আমি শুধু তোমার দুটো ঘটনা বললাম, এই দুটো ঘটনায় তুমি তোমার ধর্ম কি সেটা তো জানতে, কিন্তু তা পালন করতে পারোনি। যখন মহারাজ শেরশাহর সামনে আত্মসমর্পণ করেন, ওনাকে কেল্লার চাবি দেন, তখন উনি ওনার ক্ষত্রিয় ধর্মের সঙ্গে এক প্রকার সমঝোতা করেন। কিন্তু একজন কুশল প্রশাসক ও রক্ষক হওয়ার নিজের ধর্ম নিপুণভাবে পালন করেছেন। কারণ মেবারের পরিস্থিতি সেই সময় মেবারের বিপরীতে ছিল। আরও একটা যুদ্ধ মেবারকে ধ্বংস করে দিত। এই জন্য পরাক্রমী বীর হওয়া সত্ত্বেও প্রজার ভালোর জন্য উনি কিন্তু নিজের বীরত্বের ধর্মের সঙ্গেও সমঝোতা করেন। আর কাল যা দরবারে ঘটল মাতা, যদি ক্রোধাবশে পড়ে মহারাজ কোনো হঠকারিতা করে বসতেন, তবে শামস খানের পরাধীনতা থেকে মুক্তি পাওয়ার সমস্ত পরিকল্পনা ভেস্তে যেত। জানো কি মহারাজ শামস খানের সাথেই চুক্তি করে কতটা অসুবিধায় পড়লেন? অসুবিধা? এর জন্য মহারাজকে রাজকোষ থেকে এত স্বর্ণমুদ্রা দিতে হয়েছে যে এখন কেল্লার কর্মচারীদের বেতনও নিজের থেকে দিতে হচ্ছে ওনাকে।
তাই কর্মচারীরা নিজের বেতনটাও নেওয়া বন্ধ করে দিয়েছে। রাজকুমার, একজন রাজাকে শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, তাকে যুদ্ধক্ষেত্রের বাইরেও সব সময় বুদ্ধিমত্তার পরিচয় দিতেই হয়। আমি বুঝতে পেরেছি মাতা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি এই মুহূর্তে পিতার কাছে গিয়ে ক্ষমা চাইব। সমস্ত কর আদায়ের পর আপনার চলার জন্য আপনার ভাগ আমি আপনাকে দেব। রাজপুত মাথা নত করার বদলে মাথা কেটে ফেলতে পছন্দ করে, কিন্তু শামস খান দরবারে দাঁড়িয়ে মাতৃভূমিকে অপমান করে গেল। তাও কোনো রাজপুতের তলোয়ার তাকে শাস্তি দেবার জন্য উঠল না। আপনি এই সময় কোথায় যাচ্ছেন? মেবারের স্বাধীনতার জন্য আজ আমি প্রথম দৃঢ় পদক্ষেপ নিতে চলেছি। তুমি দেখে নেবে ছোট রানী, শামস খান সেই দিন আর সেই সময়ের জন্য পস্তাবে যখনও আমাদের দরবারে এসে আমার প্রজাদের আর আমার পরিবারের অপমান করেছিল। খুব পস্তাবে শামস খান। দাঁড়াও দাদা ভাই, আমাকে যেতে দাও ভাই শক্তি, পিতার সঙ্গে দেখা করতে হবে, আমায় যেতে দাও। আমি জানি আপনি এমনটা কেন করেছেন। আমি এরকম এই জন্য করেছি কারণ তুমি আমার ভাই। না, আপনি এটা এই জন্য করেছেন যাতে সবাই আপনার প্রশংসা করে, যাতে মহারাজের নজরে আপনি আরো উঠতে পারেন। ভাই শক্তি, তুমি জানো মহারাজের কাছে আমি প্রশংসা নয়, শাস্তি পেয়েছিলাম। দুদিন মহলের মধ্যে আমিও বন্দি থাকতে পারতাম, কিন্তু আপনি আমাকে কখনোই বীরত্ব দেখানোর সুযোগ দেন না। তুমি ভয়ে থরথর করে কাঁপছিলে। তাতে কি হয়েছে? আমি কাঁপতে কাঁপতেই নিজের বীরত্ব দেখাতাম, আমিও তো প্রশংসা পেতাম। ভাই শক্তি, তুমি যা ইচ্ছা ভাবতে পারো, কিন্তু আমি সেটাই করেছি যেটা ঠিক মনে হয়েছে। এবার আমায় যেতে দাও, ছেড়ে দিন আমাকে, মহারাজের সঙ্গে দেখা করতে হবে, আমাকে যেতে দিন। ক্ষমা করবেন রাজকুমার, আপনার জন্য মহারাজের স্পষ্ট আদেশ আছে যে আপনাকে সশস্ত্র প্রহরী ছাড়া প্রাসাদের বাইরে যাওয়া নিষেধ। দেবীদাস দাদা, আমি জানি আপনি পিতাশ্রীর কাছে যাচ্ছেন, আমাকেও আপনার সাথে নিয়ে চলুন না। ক্ষমা করবেন রাজকুমার, আমি এটা করতে পারবো না। অন্নদাতা রাগ করবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে কোনো সমস্যার মধ্যে ফেলবো না। আমি তো কেবল ক্ষমা প্রার্থনা করতে চাই পিতাশ্রীর কাছে, নিয়ে চলুন না দাদা। চলুন। প্রণাম। এটা তোমার বোনের বিবাহের জন্য? আর হ্যাঁ, ফেরত দিতে ভুলো না যেন। চলুন রাজকুমার। দাদা, হ্যাঁ, দরবারে শামস খানের সাথে ওই ঘটনার পর শুনেছি নাকি সব কর্মচারীরা বেতন নেওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে আপনার কাছে এত স্বর্ণমুদ্রা এলো কোথা থেকে? আসলে কি হয়েছে রাজকুমার, আমি অনেক বেশি করে সঞ্চয় করি যাতে কখনো কোনো গরিবের প্রয়োজন পড়লে তার কাজ না আটকায়। আচ্ছা, এখন চলুন, অনেক দেরি হয়ে গেছে। অন্নদাতাও নিশ্চয়ই বৈঠকে পৌঁছে গেছেন। পিতাশ্রী কিসের বৈঠকে গেছেন? এ ব্যাপারে কিচ্ছু জানি না রাজকুমার, এখনই পৌঁছানো উচিত।
হুজুর, এখন আমাকে বিরক্ত করো না। নায়ক খান, তুমি আমাকে আমার মেহনতের আনন্দই উপভোগ করতে দাও না। কবে থেকে নজর ছিল উদয় সিংহের এই ঘোড়াটার উপর আমার, আজ সেটা উপহার হিসেবে আমি পেয়েছি, তো আমাকে সেটা উপভোগ তো করতে দাও। রাজপুতেদের ঘোড়ার উপর চড়ে রাজপুতেদেরই মস্তক ছেদন করব, কত মজা হবে। আর তারপর গর্বের সাথে তোমরা সবাই আমার জন্য চিৎকার করবে, শামস খান জিন্দাবাদ। ভুলের জন্য ক্ষমা চাইছি হুজুর। আমি তো শুধু এইটুকু জানাতে এসেছিলাম যে উদয় সিংহের তরফ থেকে স্বর্ণমুদ্রার প্রথম ভাগ চলে এসেছে। নিজেকে বড় বেশি শূরবীর মনে করতো উদয় সিংহ, কিন্তু রাজসভায় একেবারে ভিজে বেড়াল হয়ে গেল আর গোটা মেবার রাজ্যকে আপনার চরণে এনে ফেলল। নিয়ে যাও এই বোকাটাকে আমার চোখের সামনে থেকে, আর চিরে ধরে তপ্ত মরুভূমি তোকে ছেড়ে দাও। ক্ষুধা, তৃষ্ণা আর লুয়ের প্রকোপে তোড়পে তোড়পে মরে জানো এই বোকা। যদি তুই ভেবে থাকিস যে উদয় সিংহ আমাকে ভয় পেয়ে আমাকে এসব দিয়েছে, তাহলে তোর মতো বোকা এই পৃথিবীতে আর দ্বিতীয় নেই। উদয় সিংহ তো এই জন্য চুপ ছিল কারণ সে আমার বিরুদ্ধে একটা বড় চক্রান্ত করছে। ও চায় না এটা যে ওর ওই চক্রান্ত সফল হওয়ার আগেই জেনে যায়। রাজপুতেদের শরীরে চিতার রক্ত বইছে, ওরা কখনোই চুপ করে থাকে না। আমরা ওদের যত চাপ দেব, তারা প্রতি আক্রমণ করার ততই বেশি চেষ্টা চালিয়ে যাবে। আমি গন্ধ পাচ্ছি একটা চক্রান্ত। উদয় সিংহ, আমি 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 খুব খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি তোর একটা দুর্বল আক্রমণের। ওদিকে তুই চক্রান্ত করে আমাকে আক্রমণ করলি, আর আমি তোর মাথা আমার জুতোর নিচে পিষে ফেলবো। এভাবে পিষবো, এভাবে 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 এভাবে। আমাদের রাজপুরোহিত আমাকে যোজনা তৈরির উপযুক্ত তিথি জানিয়ে দিয়েছেন। আমার সামন্তদের সামনে সেই যোজনা উন্মুক্ত করার আগে আমি আপনাদের কাছে একটা কঠোর সত্য উদ্ঘাটন করতে চাই। মা চামুন্ডার পায়ে অর্পণ করার জন্য আমার কিছু সাহসী রাজপুতের মস্তক চাই, যাতে মা চামুন্ডার আশীর্বাদ আমরা পেতে পারি। আমি তাঁবুর ভেতরে বসে আছি, আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে নিন যে কে এই পুণ্য কাজের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে রাজি। যে তাঁবুতে আমার পিছনে আসবে তাকে বলির জন্য তৈরি ভেবে নেওয়া হবে। রাবাত সাইদা চুন্ডাবাই বংশ পরম্পরায় মেবার রাজ্যের বিশ্বাসযোগ্য, মেবারের সৈন্যের বরাবরের সঙ্গী, মেবারের জন্য বলিদান দিতে প্রথম দাবিদার। আসুন। আপনারা সকলেই পরাক্রমী বীর, মেবারের রাজ সিংহাসনের প্রতি বিশ্বস্ত। আপনারা সকলেই আমার এক ইশারাতেই নিজেদের প্রাণ দিতে প্রস্তুত। কি হলো দেবীদাস দাদা, আমরা থেমে গেলাম?
রাজকুমার, মনে হয় অন্নদাতার বৈঠক আরম্ভ হয়ে গেছে। আপনি এখানেই ওনার প্রতীক্ষা করুন। বৈঠকের সময় আমরা ওখানে যেতে পারবো না, কিন্তু আমাকে ওনার সেবায় উপস্থিত থাকতেই হবে। তাই আমি গিয়ে আমার দায়িত্ব পালন করি। আপনি চিন্তা করবেন না দাদা, আমি এখানেই পিতাশ্রীর জন্য অপেক্ষা করব। আজ এই চিতোরের কেল্লায় মেবারের গৌরবের বদলে আফগানি নিশানা উঠছে। এই সব কিছু দেখার পরে আপনাদের মুখ লজ্জায় নিচু হয়ে যায় না? আপনাদের মনে কষ্ট হয় না? বলুন, এটা কি লজ্জার বিষয় নয় যে আমাদের নিজেদের ভূমিতে লুকিয়ে সমাবেশ করতে হচ্ছে? এই সব কিছু ভাবার পর আপনাদের মনের মধ্যে ওর রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার ইচ্ছে হয় না? মহারাজ, আপনি একবার বলুন আমাদের কি করতে হবে। আপনার এক ইশারায় আমরা হাসতে হাসতে মেবারের জন্য নিজেদের জীবন বলিদান দিতে রাজি। ভেবে নিন আরো একবার, কারণ যারা বলিদান দেয় তাদের জন্য ফিরে যাওয়ার কোনো পথ থাকে না। আজ্ঞা করুন মহারাজ, আমরা যে কোনো বলিদানের জন্য তৈরি। হ্যাঁ হ্যাঁ, আমরা তৈরি 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 যুদ্ধ 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 যুদ্ধ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.